আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পাটুরিয়ায় নোঙর করতে গিয়ে 17টি গাড়ি নিয়ে ডুবে গেছে ফেরি শাহ আমানত। ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ হামজা। জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা শিশু হাসপাতালে করোনা পরীক্ষায় দুর্নীতি, 3 জন বরখাস্ত। চট্টগ্রাম মেডিকেলে নতুন স্ট্রোক ইউনিট চালু। এবং টি-20 বিশ্বকাপের সুপার 12-এ ইংল্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশের লড়াই। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে নোঙরের সময় আমানত রো ফেরি ডুবে গেছে। ফেরিতে বেশ কিছু যাত্রী, প্রাইভেট কার ও 17টি পণ্যবাহী গাড়ি ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 9:30টার দিকে দৌলতদিয়া থেকে আমানত শাহ ফেরিটি ছেড়ে আসার পর মাঝ নদীতে গিয়ে ডান দিকে হেলে পড়ে। এর মধ্যেও মাস্টার ফেরি নিয়ে পাটুরিয়া 5 নম্বর ঘাটের কাছে আসেন, কিন্তু নোঙরের সময় সেটি কাত হয়ে ডুবতে থাকে। এক পর্যায়ে ফেরির অর্ধেকেরও বেশি অংশ তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রথমে উদ্ধার কাজ শুরু করে। বেলা 11:30টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দর্শক, ঘটনাস্থলে এখন আছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম। সবশেষ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, উদ্ধার অভিযানের এখন কি অবস্থা? ফেরির সব গাড়ি কি ডুবে গেছে এবং হতাহতের কি কোনো খবর পেয়েছেন? মার্জিয়া, আপনারা এরই মধ্যে জেনেছেন যে এটি কিন্তু আসলে পণ্যবাহী যে ট্রাক এবং কাভার্ড ভ্যান সেটি বহন করছিল এবং সাথে 12-13টি মোটর সাইকেল ছিল। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি। আমরা কিন্তু এই মুহূর্তে আমানত শাহ রো ফেরি যেটা কাত হয়ে পড়ে আছে তীরে, সেই ফেরির উপরেই আমরা অবস্থান করছি, অর্থাৎ এক পাশে যে পাশ উপরিভাগে রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই ফেরিতে আসলে এখন পর্যন্ত যে হতাহতের যে কোনো ঘটনা সেটি জানা না গেলেও কিছুক্ষণ আগে এখানকার যিনি জেলা প্রশাসক রয়েছেন তার কাছে তথ্য এসেছে 10 জন এখন পর্যন্ত নিখোঁজের একটি তথ্য এসেছে। তবে সে বিষয়টি এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত নয়। আরেকটি বিষয় হচ্ছে যে যানবাহন কিন্তু এখান থেকে উদ্ধার করা সব সম্ভব হয়নি। একটি ট্রাক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রথমে মোটরসাইকেলটি উদ্ধার করে এবং পরবর্তীতে একটি ট্রাক উদ্ধার করেছে বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ রয়েছে হামজা। তবে অন্য যে কাভার্ড ব্যান্ড সেগুলো আমরাও দেখেছি আশপাশে ছিল এবং তারা ধারণা করছেন যে কয়েকটি গভীরে চলে গেছে। তবে একটি বিষয় হচ্ছে যে হতাহতের ঘটনা বেশি ঘটতো যদি এখানে যাত্রীবাহী বাস পরিবহন করত এবং যদি এটির মাঝ নদীতে ডুবে যেত তাহলে এই সমস্যাটা হতো। আর কিছুক্ষণ আগে আমি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই হতাহতের ঘটনা এখন পর্যন্ত তারাও পাননি। তবে তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। তারা ডুবুরি দল দিয়ে তারা যে তাদের যে অভিযান সেটি অব্যাহত রেখেছেন। তবে একটি বিষয় হচ্ছে যে এখানে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের তৎপরতা চালানো হয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে বিষয়টিকে আমাদেরকে বলা হয়েছিল সেটি হচ্ছে যে প্রত্যেকটি জাহাজ বা ফেরিতে ব্যালেন্স ট্যাঙ্কি থাকে। সেই ব্যালেন্স ট্যাঙ্কি যদি লিকেজ থাকে তাহলে হয়তো অনেক সময় সেখানে পানি প্রবেশ করে কাত হয়ে যেতে পারে, অথবা যানবাহন যদি এক পাশ দিয়ে ওঠার জন্য ব্যবস্থা থাকে তখনও কিন্তু অনেক সময় কাত হয়ে যেতে পারে। তবে কি কারণে এই ফেরিটি কাত হয়ে পড়েছে এবং সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। এর জন্য 4 সদস্যের একটি তদন্ত কমিটি এর মধ্যে গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে মূলত জানা যাবে যে আসলে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছিল। তবে সবচেয়ে যে বড় কথা সেটি হচ্ছে যে তীরে এটি কাত হওয়ার কারণে কিন্তু এই হতাহতের ঘটনা ঘটেনি। নাহলে মাঝ নদীতে হলে হয়তো বড় ধরনের কোনো আরও দুর্ঘটনা ঘটতো এবং নিহতের সংখ্যা বা আহতের সংখ্যা থাকতো। তবে এখন পর্যন্ত যেহেতু কোনো হতাহতের খবর ওভাবে পাওয়া যায়নি, তো সে কারণেই কিন্তু অনেকটা মানুষের মধ্যে স্বস্তি আছে। আর এখানকার প্রত্যক্ষ
প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছে সকাল 9:45টার দিকে মূলত এই ঘটনাটি ঘটে। এবং আপনারা জানেন যে উদ্ধারকারী জাহাজ এর মধ্যে আমার পিছনেই আছে হামজা, তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পাশাপাশি BIWT এর যে অন্য জাহাজ সেগুলো ঘটনাস্থলে এর মধ্যে রওনা হয়েছে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। কারণ এই ফেরিটি কিন্তু অনেক বড় ফেরি, রোরো ফেরি, আমানত শাহ ফেরি। তো এই ফেরিটি যেহেতু উঠাতে হয়তো আরও বড় ধরনের তৎপরতা চালাতে হতে পারে BIWT এর কর্তৃপক্ষের, সেজন্য তারা কিন্তু সেই প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং এখানে কিন্তু এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও পর্যাপ্ত সদস্য রয়েছেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি র্যাব পুলিশের সদস্য রয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। এবং ঘাটে অন্যান্য যে ঘাট, এটা জানেন আমরা 5 নম্বর ঘাট ফেরিঘাট, অন্যান্য যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলোতে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য যে তৎপরতা সেটিও অব্যাহত রয়েছে। তো পরবর্তী সংবাদে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। মীরা। শাইমা, আপনাকে ধন্যবাদ। দেশের সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম সেনানিবাসে বিভিন্ন রেজিমেন্ট ও কোরের 10টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অতীতের যে কোনো সময়ের চাইতে সশস্ত্র বাহিনী এখন আরও শক্তিশালী ও আধুনিক বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে জাতীয় পতাকা বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্জন করেছে সেনাবাহিনীর 10টি ইউনিট। প্রধানমন্ত্রীর পক্ষে 1 ও 2 সিগন্যাল ব্যাটালিয়ন, আর্মি অ্যাভিয়েশন গ্রুপ, 4, 12 ও 20 ফিল্ড, 5 এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি, 5 ও 7 রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও NCO একাডেমিকে পতাকা তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। চট্টগ্রাম সেনানিবাসে পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব রেজিমেন্ট আর্টিলারি ও রওশন আরা রেজিমেন্ট আর্টিলারিকেও দেওয়া হয় নতুন পতাকা। পতাকার মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সকল রেজিমেন্টের উন্নয়ন ও আধুনিক রণকৌশল নিশ্চিতে কাজ করছে সরকার। এই পতাকার মর্যাদা সমুন্নত রাখার দায়িত্ব আপনাদের। আমাদের সশস্ত্র বাহিনী গত 13 বছরে এখন যথেষ্ট শক্তিশালী এবং অগ্রসর হয়েছে। আর বিশেষ করে জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে, প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়াতে এবং এই করোনা ভাইরাস মোকাবেলায় বিশেষ অবদান রেখে যাচ্ছেন। এ সময় সেনা সদস্যদের দায়িত্ব ও পেশাদারিত্বের কথাও স্মরণ করে দেন তিনি। বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন বৈদেশিক মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাদের আত্মত্যাগ, কর্তব্যনিষ্ঠা, পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশের জন্য বয়ে এনেছে সম্মান, মর্যাদা, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারের সদা প্রস্তুত থাকবে। সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, ATN বাংলা, ঢাকা। ঢাকা শিশু হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রোগতত্ত্ববিদ কিঙ্কর ঘোষ ও জুনিয়র কর্মকর্তা আতিকুল ইসলাম রাজুকে বরখাস্ত করা হয়েছে। ATN বাংলা তাদের এই দুর্নীতির খবর প্রচার করার পর অনিয়মের সত্যতা পাওয়ায় কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়। হাসপাতালের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি প্রতিষ্ঠানটির পরিচালকের। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর মধ্যে যখন বিপর্যস্ত পুরো দেশ, ঠিক সেই সময়ে সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে করোনার নমুনা পরীক্ষার নামে প্রতারণা শুরু করে একটি মহল। আর এ সুযোগটি কাজে লাগান শিশু হাসপাতালের একটি চক্র। শিশু হাসপাতালে বিভিন্ন হাসপাতাল থেকে রোগীর নমুনা এনে টাকার বিনিময়ে পরীক্ষা করানো হয় চিলড্রেন হেলথ রিসার্চ ইনস্টিটিউটের ল্যাবে। রাজধানীর পান্থপথের পদ্মা মেডিকেল সেন্টারের নাম লিপিবদ্ধ করেন তারা। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পদ্মা ল্যাবের সাথে করোনা টেস্টের দুর্নীতিতে জড়ান কিঙ্কর ঘোষ ও আতিকুল। এ নিয়ে ATN বাংলায় সংবাদ প্রচারের পর গঠিত তদন্ত রিপোর্টে অপরাধ প্রমাণিত হওয়ায় অবশেষে বরখাস্ত করা হলো তাদের দুজনকে। মিডিয়াতে এই করোনা টেস্ট তোগুলো কি দেখি, মানে অনিয়ম দেখি। তারপরে আমাদের বোর্ড অফ ম্যানেজমেন্ট এটার সম্বন্ধে তদন্ত করে। পরবর্তীতে বোর্ড অফ ম্যানেজমেন্ট একটা অধিকতর তদন্ত করে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মানিত জয়েন্ট সেক্রেটারিকে দিয়ে সেই তদন্তে তারা দোষী সাব্যস্ত হয়
দুজনকেই বরখাস্ত করা হয়। ভবিষ্যতে যাতে এ ধরনের সিন্ডিকেট বাণিজ্য করে কেউ হাসপাতালের সুনাম নষ্ট করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার কথা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা, সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করছিলাম। যদি কেউ কোনো অন্যায় করে তাকে সেভাবেই পানিশমেন্ট পেতে হবে। সেবার নামে করোনাকালে স্বাস্থ্য খাতে একের পর এক দুর্নীতির খবরে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একের পর এক ধরা পড়ে প্রতারকরা। সরকারের কঠোর অবস্থানের কারণে অল্প সময়ে অপরাধীদের আইনের কাঠগড়ায় আনা সম্ভব হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে চালু হয়েছে বিশেষায়িত স্ট্রোক ইউনিট। এর মাধ্যমে হৃদরোগে বা ব্রেন স্ট্রোকে আক্রান্ত যে কোনো রোগীকে দ্রুত এক জায়গা থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশে বেড়েই চলেছে হৃদরোগে ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা। সঠিক সময়ে সঠিক চিকিৎসার অভাবে বাড়ছে মৃত্যু ঝুঁকিও। এই সব বিবেচনায় নিয়ে উন্নত বিশ্বের আদলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হলো বিশেষায়িত স্ট্রোক ইউনিট। প্রাথমিকভাবে 12টি বেড নিয়ে এই ইউনিট চালু করা হলেও পর্যায়ক্রমে বাড়ানো হবে এর শয্যা সংখ্যা। কোঅর্ডিনেশনের মাধ্যমে এই রোগীদেরকে স্পেশালাইজড এই ট্রিটমেন্টটা দেওয়া হবে। নিমসের পরে বাংলাদেশে এই প্রথম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সরকারি মেডিকেল কলেজের মধ্যে, এবং এটা হচ্ছে একমাত্র টারশিয়ারি লেভেল চট্টগ্রাম এই অঞ্চলের টারশিয়ারি লেভেল হসপিটাল। হাসপাতালের নিউরোলজি বিভাগে প্রতিদিন গড়ে রোগী ভর্তি হয় 40 থেকে 50 জনের বেশি, যা বিভাগের ধারণ ক্ষমতার চেয়েও বেশি। যেহেতু স্ট্রোকের রোগীকে চিকিৎসার পর তাৎক্ষণিক ছেড়ে দেওয়া যায় না, ফলে মেঝেতে বা বারান্দাতেও থাকতে হয় অনেককে। আবার সিটি স্ক্যান বা ইসিজি সহ বিভিন্ন পরীক্ষা করতে হাসপাতালের বিভিন্ন বিভাগে নিয়ে যেতে হয় রোগীকে। বিশেষায়িত স্ট্রোক ইউনিট চালু হয় এখন এখান থেকে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া সম্ভব হবে। সময় একটা ফ্যাক্টর, টাইম উইন্ডো এখানে হচ্ছে 3 থেকে 4.5 ঘন্টা। এখন চিটাগাংয়ের একজন লোক সময়ের সীমাবদ্ধতার জন্য ঢাকাতে বা দেশে বাইরে যেতে পারবে না। এই সুবিধা এখানে শুরু করাতে চিটাগাংয়ের সমস্ত ধরনের মানুষ যাদের সাধ্য আছে বাইরে যাওয়ার, তারাও এখান থেকে এই সুবিধাটা পাবেন। শুধুমাত্র স্ট্রোক চিকিৎসা করে এরকম ডাক্তাররাই কাজ করবেন, এবং শুধুমাত্র স্ট্রোক দেখেন এরকম নার্স, ফিজিওথেরাপিস্ট ওনারাই কাজ করবেন। সো এটা অনেক স্পেশালাইজড একটা ইউনিট এবং প্রপার মনিটরিং হবে, এবং তখন পেশেন্টের আউটকামটা অনেক ভালো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই বিশেষায়িত ইউনিটকে উদাহরণ হিসেবে নিয়ে বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে 2 শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে করা মামলার রায় দ্বিতীয়বারের মতো পেছালো। আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক মোসাম্মদ কামরুন্নাহারের এই মামলার রায় ঘোষণা করার কথা ছিল। প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার মারা যাওয়ায় আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে, তাই এই মামলার রায় আজ ঘোষণা করা হবে না, বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবীরা। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাসেত মজুমদার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 8টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 84 বছর। ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি। খ্যাতিমান এই আইনজীবীর প্রথম জানাজা বেলা 11টায় বনানী কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গ্রামের বাড়ি কুমিল্লায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আগামী জাতীয় নির্বাচনের মাঠ খালি করতেই পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে বিএনপি নেতাকর্মীদের মামলা গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি নির্মূলের মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী করতে চায় সরকার। তিনি বলেন, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজার সময় সংঘাত সৃষ্টি করে 60টির মতো মামলায় 15,000 মানুষকে আসামি করা হয়েছে। 2018-তে দেখেছেন আপনারা যে নির্বাচনের 7-8-10 দিন আগে থেকে তারা এমনভাবে মিথ্যা মামলা, গায়েবী মামলা দেওয়া শুরু করলো, হাজার হাজার গায়েবী মামলা প্রত্যেকটি কনস্টিটিউন্সিতে।
সকল নেতাগুলোকে গ্রেফতার করে মাঠ একদম খালি করে ফেলা হলো এবং আগের দিন রাতে ভোট করে। এবার তারা তালিকা তৈরি করেছে সরকারের হোম মিনিস্ট্রি থেকে যে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং নেতাদেরকে এই ইলেকশন যেন করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। এবার আমরা নির্বাচন নিয়ে চিন্তাই করছি না, আমরা এই সরকারের পতন, এই সরকার যেতে হবে। মন্দিরে যারা পবিত্র কোরআন শরীফ রাখে তারাই মন্দির ভাঙে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর গুলশানে একটি হোটেলে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন ও জলবায়ুর প্রভাব নিয়ে আলোচনায় তিনি একথা বলেন। ডেল্টা প্ল্যান বাস্তবায়নের নানা ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান এলজিআরডি মন্ত্রী। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি চক্র নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। যারা মন্দিরে কোরআন শরীফ রাখে তারাই আবার মন্দির ভাঙে, তো তাহলে এটার সারমর্মটা আপনারা সবাই বুঝেন। তো অতএব এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের উন্নয়নটাকে শেষ করার জন্য, আমাদেরকে আবার হতদারিদ্র রাখার জন্য এই সমস্ত ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই ষড়যন্ত্রকে প্রতিহত করে টিকে থাকা না পারলে আমরা আমাদের ক্ষতি করব। এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে সুপার 12-এ আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে জয় চাইছে বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন একথা বলেন। নিজেদের দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণের মধ্যে আবুধাবিতে ইংলিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। পরাগারমানের রিপোর্ট। সুপার 12-এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ব্যাটিংটা ভালো হলেও নিজেদের ভুলেই হেরেছিল বাংলাদেশ। এই ভুলে সমালোচনা কম হয়নি। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল অধিনায়ক মাহমুদুল্লাহর। ওয়ানডে ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলার কথা জানান লাল সবুজের দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন। আমরা বিশ্বকাপের কোনো দলকে ভয় পাই না। ইংল্যান্ড খুবই শক্তিশালী ব্যাটিং দল, ওরা আগ্রাসী ক্রিকেট খেলবে। আমরা এখানে এসেছি প্রতিদ্বন্দ্বিতা করতে, ম্যাচ জিততে। ম্যাচে এটাই করার চেষ্টা করব। খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তে লিটন দাস ক্যাচ দুটি মিস না করলে হিসেবটা পাল্টেও যেতে পারত। তাতে দারুণ এক আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডের সামনে দাঁড়াতো টাইগাররা। তবে লিটনের পক্ষেই থাকছে টিম বাংলাদেশ। ক্যাচ মিস খেলারই অংশ বললেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। দলের বাইরে কি হচ্ছে তা আমাদের নিয়ন্ত্রণে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ কি বলছে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আরো 4টি ম্যাচ আছে। কাল একটি ভালো ক্যাচ ধরলেই সবাই তাকে নিয়ে ভাবনা বদলে ফেলবে। এর আগে টি-20-তে কখনো ইংলিশদের বিপক্ষে খেলেনি বাংলাদেশ। প্রথম দেখায় ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারলে সেটি হবে মাহমুদুল্লাহর দলের জন্য অনেক বড় পাওয়া। পরাগারমান, এটিএন বাংলা। এবার জানাবো ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড 125% অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 16 নভেম্বর। এ সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 5 টাকা 45 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 5 টাকা 3 পয়সা। প্রথম 3 প্রান্তিক অর্থাৎ 9 মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে 21 টাকা 41 পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল 16 টাকা 15 পয়সা। ডিবি পরিচয় ডাকাতির প্রস্তুতিকালে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে যুগ্ম পুলিশ কমিশনার হারুনুর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, আটক চক্রটি বিভিন্ন ব্যাংক ও এটিএম বুথের কাছ থেকে ওত পেতে দেখতেন কারা টাকা তুলছে। তারপর ওই ব্যক্তিকে অনুসরণ করে গাড়িতে তুলে নিয়ে টাকা, মোবাইল সহ সবকিছু ছিনিয়ে নেওয়া হতো। এই ডাকাতরা নিজেদের পুলিশ বা ডিবির লোক হিসেবেও পরিচয় দিত বলে জানান যুগ্ম কমিশনার। আটকদের কাছ থেকে পুলিশি সরঞ্জাম, 2টি গাড়ি ও 5000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিশেষ করে মতিঝিল এলাকা বা যে এলাকাগুলিতে ট্রানজ্যাকশন বেশি হয় ওই এলাকাগুলিতে এই ডাকাত দলের সদস্যরা তারা গাড়িতে করে, মাইক্রোবাসে করে যে সকল মানুষগুলি টাকা তুলতে যায় বা টাকা নিয়ে বাসায় যেতে চায় এইরকম লোকগুলি তারা টার্গেট করে প্রায়শই তাদেরকে তাদের গাড়ি তুলে নিয়ে টাকাটা নিয়ে তারা তাদেরকে বিভিন্ন জায়গায় ফেলে চলে যায়।
রাঙামাটির কাপ্তাই ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কাপ্তাই ইউপি সদস্য সজিবুর রহমান নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। রাতে কাপ্তাই নতুন বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার মধ্যরাতে কাপ্তাই নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কাপ্তাই ইউপি সদস্য সজিবুর রহমান ঘটনাস্থলে মারা যান। এর আগে গত 16 অক্টোবর রাতে সন্ত্রাসীদের গুলিতে কাপ্তাইয়ের চিতমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী নোথাই মারমা নিহত হন। এ নিয়ে নির্বাচনী সহিংসতায় কাপ্তাই 2 জন নিহত হয়েছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ অব্যাহত রয়েছে। রোববার জ্যাকসন হাইটসে নিউ ইয়র্ক বাংলাদেশ হিন্দু কমিউনিটির ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কয়েকশো প্রবাসী বাংলাদেশি অংশ নেন। এ সময় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে হামলাকারীদের বিচারের দাবি জানানো হয়। বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা অবিলম্বে বন্ধ না হলে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বক্তারা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি বিশেষ ট্রাইব্যুনালে করতে হবে। হিন্দুদের জন্য বিশেষ কমিশন গঠন করতে হবে। বিশেষ আমরা মনে করি হিন্দু সুরক্ষা আইন গঠন করতে হবে। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই যথাযথ ব্যবস্থা নিতে। এবার আর নয়, আমরা জানি আমাদের এবার সুবিচার চাই। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পুঁজিবাজারকে যতটা সম্ভব সরকার তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, বাজেটেও শেয়ার বাজারের জন্য প্রণোদনা রাখা হয়েছে। অর্থনীতি শক্তিশালী হলে শেয়ার বাজারও শক্তিশালী হবে বলে আশাবাদী আহম মোস্তফা কামাল। বাইরে থেকে এ বাজারে কেউ কিছু করতে চাইলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, শেয়ার বাজার তার নিজস্ব গতিতে চলবে। এই বাজারটি দৈনিক লেনদেন হচ্ছে, দৈনিক ঘটনামা করছে, সুতরাং এটা অনেক বেশি সেন্সিটিভ। সরকার যা করা দরকার সেটা করছে। সরকার এখানে যেটুকু সাপোর্ট দেওয়ার দরকার তাদেরকে আমরা বাজেটে সাপোর্ট দিয়েছি, যে আমরা অ্যালাউ করেছি যে পুঁজিবাজার বিনিয়োগ আমরা অ্যালাউ করেছি, পুঁজিবাজার বিনিয়োগ করা যাবে না, যার বলা আছে। হয়তো তার বাইরে গিয়ে কেউ যদি কোনো কিছু করে দ্যাট কেস এটার জন্য গভর্নমেন্টকে তো দায়বদ্ধতা আওতায় নিয়ে আসা যাবে না। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাস প্রতিরোধে 18 বছরের বেশি বয়সীদের জন্য টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী মাস থেকে দেশের সব মানুষকে ভ্যাকসিনের 3য় ডোজের আওতায় আনার পরিকল্পনা করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। দ্য থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেটরি অথরিটি জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য তারা বুস্টার ডোজ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের একটি ডোজ দেওয়ার জন্য অস্থায়ী অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে 18 বছর বা তার বেশি বয়সীরা করোনা প্রতিরোধে ভ্যাকসিনের 2 ডোজ নেয়ার কমপক্ষে 6 মাস পর বুস্টার ডোজ করতে পারবেন। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় 18 বছরের বেশি বয়সী 74% মানুষকে ভ্যাকসিনের 2 ডোজ দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামের জন্য গ্লাসগোর এবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দেবেন না রানী দ্বিতীয় এলিজাবেথ। বার্মিংহাম প্যালেস থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে রাজপরিবারের অন্যান্য সদস্যরা এই সম্মেলনে যোগ দেবেন। 95 বছর বয়সী রানী উত্তর আয়ারল্যান্ড সফর বাতিলের পর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর আগে মঙ্গলবার তিনি উইন্ডসর ক্যাসেল থেকে ভার্চুয়ালি রাষ্ট্রদূতদের সাথে কথা বলেন। সম্মেলনে রেকর্ড করা ভিডিও বার্তা দেবেন রানী। নেত্রকোনার কলমাকান্দায় রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রি ও সরবরাহ করার অপরাধে 4 ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিপুল সংখ্যক মাস্টার বিড়ি, শরীফ বিড়ি ও চেয়ারম্যান বিড়ি সহ নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ির প্যাকেট জব্দ করা হয়। কলমাকান্দার পাঁচগাঁও বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা এ অভিযোগ ও আদালত পরিচালনা করেন। পরে জব্দ করা মালামাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। এবার পার্টেক্স খেলার খবর। লিডস ইউনাইটেডকে 2-0 গোলে হারিয়ে ইংলিশ ক্যারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্সেনাল। গানারদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবলই খেলে লিডার্স, তবে গোলশূন্য প্রথমার্ধের শেষে খেলা নিয়ন্ত্রণ নেয় মিকেল আর্তেতার দল। 55 মিনিটে ক্যালম চেম্বার্স গোল করে এগিয়ে দেন আর্সেনালকে। এরপর খেলার 69 মিনিটে কেইতার গোলে 2-0 ব্যবধানে জয় পায় গানাররা। অন্য ম্যাচে সাউদাম্পটনকে ট্রাইব্রেকারে পরাজিত করে শেষ 8-এর টিকিট নিশ্চিত করেছে চেলসি। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র থাকার পর টাইব্রেকারে সাউদাম্পটনকে 4-3 ব্যবধানে পরাজিত করে চেলসি। পিঠের চোটে পড়া মোহাম্মদ সাইফুদ্দিন ছিটকে গেছেন মাঠের বাইরে। টি-20 বিশ্বকাপের বাকি অংশে এই পেস অলরাউন্ডার পরিবর্তে বাংলাদেশের দলে নেওয়া হয়েছে রুবেল হোসেনকে। মঙ্গলবার রাতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের হয়ে মোট 159টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রুবেল। এর মধ্যে টি-20 ম্যাচ খেলেছেন 28টি। চলতি বিশ্বকাপে বল হাতে 4 ম্যাচে 5 উইকেট তুলে নেন সাইফ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পাটুরিয়ায় নোঙর করতে গিয়ে 17টি গাড়ি নিয়ে ডুবে গেছে ফেরি শাহ আমানত। ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ হামজা। জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা শিশু হাসপাতালে করোনা পরীক্ষায় দুর্নীতি, 3 জন বরখাস্ত। চট্টগ্রাম মেডিকেলে নতুন স্ট্রোক ইউনিট চালু। এবং টি-20 বিশ্বকাপের সুপার 12-এ ইংল্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশের লড়াই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।